ঢাকা মেডিকেলে ডাক্তার নির্যাতনের প্রতিবাদে সারা দেশের ডক্টররা কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছে। এই কর্মবিরতিতে ডাক্তাররা কি করবে জানেন? ডাক্তাররা সুইজারল্যান্ড, থাইল্যান্ড, ভিয়েতনাম বিভিন্ন জায়গায় ট্যুরে চলে যাবে। ডক্টরদের না অনেক টাকা, এটাই তো ভাবছেন আপনারা, তাই না? যে কর্মবিরতি দিয়ে সারা দেশ বিদেশ তারা ঘুরে বেড়াবে। একটা মিড লেভেলের ডক্টর সারা বছরে যে ইনকাম করে সেই ইনকাম দিয়েও সুইজারল্যান্ড ট্যুর দেওয়া সম্ভব না। আপনারা যে ডক্টরকে ধনী ভাবেন, ব্যাপারটা কিন্তু তেমন না। তাহলে এই কর্মবিরতিতে ডাক্তাররা কি করবে? এই কর্মবিরতিতে আপনারা ভাবতে পারেন ডাক্তাররা বাসায় বসে ঘুমাবে। না না, তারা এটাও করবে না। তারা করবে কি জানেন? তারা একটা ব্যানার বানাবে, যেই ব্যানারে লেখা থাকবে ডক্টর নির্যাতন বন্ধ করা হোক, ডক্টর নির্যাতনের বিচার করা হোক। এই ব্যানার লিখে তারা তাদের মেডিকেল কলেজে গিয়ে দাঁড়িয়ে যাবে। তারা ব্যানার করবে, কিছু আলোচনা সভা হবে। এই মুহূর্তে একটা রোগী আসবে, রোগী এসে ডাক্তারকে বলবে, ডাক্তার, শরীরটা ম্যাজ ম্যাজ করতেছে, আমার একটা নাপা লিখে দেন। তখন ডাক্তাররা সেই রোগীকে চিকিৎসা দিবে না, তাকে ঘুরিয়ে দিবে। কি অমানবিক, তাই না ডাক্তাররা? কিছুক্ষণ পরেই দেখা যাবে এক রোগী এসেছে প্রচন্ড পেটে ব্যথা নিয়ে, বা এক রোগী এসেছে বাইক অ্যাক্সিডেন্ট করে। তখন ডাক্তাররা কি করবে জানেন? ডাক্তাররা এই ব্যানারের কাগজ ফেলে দিবে, দিয়ে সেই রোগীকে তড়িঘড়ি করে গিয়ে হাসপাতালে ভর্তি করাবে এবং তার চিকিৎসা শুরু করবে। এই হচ্ছে ডাক্তারদের কর্মবিরতি। আমরা সাধারণ জনগণ ডাক্তারদেরকে নিজেদের অংশ ভাবি না, ভাবি ডাক্তাররা অনেক অমানবিক। এর পিছনে কারণটা কি সেটা আমরা বুঝতে চাই। এই ভিডিওতে আমি সেগুলো নিয়ে আলোচনা করব। ডক্টর এবং সাধারণ জনগণের মধ্যে একটা কমিউনিকেশন গ্যাপ আছে, এই গ্যাপের জন্যই কিন্তু এত সব সমস্যা। আজকে আমি আপনাদের সবাইকে বুঝাই দিব, জনগণকেও ডাক্তারকেও, যে আমাদের মধ্যে বোঝাপড়ার সমস্যাটা কোথায়। দেখেন, আমরা পৃথিবীতে বিভিন্ন মানুষ বিভিন্ন পেশায় কাজ করি, তবে এই পেশাগুলোর মধ্যে কিছু কিছু পেশা আছে একটু ব্যতিক্রম ধর্মী, একটু বিশেষ। সেই পেশাগুলো আমাদের মৌলিক চাহিদা পূরণ করে। এখন মৌলিক চাহিদা কি জিনিস? আমরা যদি বাংলাদেশের সংবিধানে যাই, সেক্ষেত্রে বাংলাদেশের সংবিধানে প্রায় 18টা জিনিসকে মৌলিক চাহিদা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। যদিও সর্বজন স্বীকৃতভাবে পৃথিবীতে 5টি বিষয়কে মৌলিক চাহিদা মনে করা হয়: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এই 5টা জিনিস যারা প্রোভাইড করেন, যেই পেশা থেকে আসে, তাদেরকে কিন্তু আমরা একটু আলাদাভাবে দেখব। খাদ্যের যোগান দেয় কৃষকরা, বস্ত্রের যোগান দেয় যারা কাপড় সেলাই করে, বাসস্থান ইঞ্জিনিয়ার বা বিভিন্ন রাজমিস্ত্রিরা তৈরি করে থাকে, শিক্ষা দিয়ে থাকে আমাদের শিক্ষকরা, আর চিকিৎসার ব্যবস্থা করে আমাদের ডাক্তাররা। এই 5টা সেবার মধ্যে 3টা সেবা বা প্রোডাক্ট আরো বেশি গুরুত্বপূর্ণ। কারণ দেখেন, বস্ত্র কিন্তু আপনি প্রতিদিন কেনেন না, বা বাসস্থান আপনি প্রতি বছর নতুন নতুন বানান না। তাই আমি বলবো, খাদ্য, এরপর শিক্ষা এবং চিকিৎসা, এই 3টা পেশা আরো বেশি বিশেষ। তার মানে কৃষকরা প্রতিদিন আমরা তাদের ভাত খাচ্ছি। এরপর শিক্ষার ব্যাপারে যদি বলি, আমাদের বাচ্চারা সব সময় লেখাপড়া করছে। চিকিৎসা, আপনি প্রতিদিনই কোনো না কোনো ওষুধ খাচ্ছেন, আপনার পরিবারের কোনো না কোনো লোক ডক্টরের শরণাপন্ন হচ্ছেন। এই 3টা জিনিস, খাদ্য, শিক্ষা, চিকিৎসা, আমাদের প্রতিনিয়ত দরকার। এই পেশার সাথে যারা নিয়োজিত আছেন, কৃষক, তাদেরকে আমরা অনেকেই সম্মান করতে চাই না। শিক্ষক, শিক্ষকের একটা মোটামুটি অবস্থান আছে, তারপরও কেউ কেউ শিক্ষককে সম্মান করতে চায় না। এরপরে আসছে চিকিৎসক। এই চিকিৎসককে আমরা অনেক সময় নিজেদের শত্রু মনে করি, নিজেদের অংশ মনে করতে চাই না। এর পিছনে কারণটা কি আমি জানি। আমরা অনেকেই ভাবি চিকিৎসকরা অনেক বেশি টাকা ইনকাম করেন, খোঁচা মেরেই তারা 1,000 1,500 টাকা ভিজিট ফি নিয়ে নেন, তাদের অনেক ইনকাম। এরকম চিকিৎসক আছেন মাত্র 5%। তার চেয়ে বড় কথা, এই পর্যায়ে যেতে তাকে 15 বছর লেখাপড়া করতে হয়েছে এবং এরপর প্রায় 20 বছর অভিজ্ঞতা অর্জন করতে হয়েছে। অর্থাৎ আপনাকে খোঁচা দিয়ে তিনি যেটা লিখছেন, তার পিছনে রয়েছে তার 20 থেকে 30 বছরের পরিশ্রম এবং অভিজ্ঞতা। বলেন না খোঁচা মেরে, তো খোঁচাটা আপনি নিজেই দিয়ে দেন না। ডাক্তার যেহেতু খোঁচা মেরে 2,000 টাকা নিয়ে নেয়, ডাক্তারের কাছে না নিয়ে এই খোঁচাটা আপনি নিজেই মেরে দেন, আপনার বাবার কাছ থেকে নেন, চিকিৎসা হবে? হবে না। কারণ এর পিছনে দরকার 30 বছরের অভিজ্ঞতা, সেটা ডাক্তারের আছে। এর বিনিময়ে তিনি খোঁচা মেরে টাকাটা নিচ্ছেন। অতএব এটাকে অমূলক ভাবা কিন্তু যাবে না। বড় কথা হচ্ছে, ডক্টরদের মাত্র 5% এভাবে টাকা অর্জন করতে পারে অনেক বয়স হয়ে যাবার পর। আমাদের সরকারি হাসপাতালগুলোতে যারা চিকিৎসা সেবা দিয়ে থাকেন, জুনিয়র এবং মিড লেভেলের ডাক্তাররা, তাদের জীবনের দিকে যদি তাকান, পাশ করার পর 7 বছর 6 বছর লেখাপড়া করে পাশ করার পর তাদের বেতন হয় মাত্র 30 থেকে 35 হাজার টাকা। এই টাকা দিয়ে যাতায়াত ভাড়াও ঠিক মতো সংকুলন করা যায় কিনা আমি জানি না, আমার মনে হয় না। জীবন জীবিকা নির্বাহ কিভাবে করবে? এবং এভাবেই তাদের আরো দীর্ঘ 7 থেকে 8 বছর লেখাপড়া করে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করতে হয়। তারপর হয়তো তারা একটা কনসালটেন্ট লেভেলের চাকরি পান। চাকরি পাওয়ার সাথেই কিন্তু আপনারা তার কাছে চিকিৎসা পাইতে ছুটে যান না। তার অভিজ্ঞতা দেখেন, প্রফেসর হয়েছে কিনা দেখেন। এই পর্যায়ে যেতে ডক্টরের অনেক সময় লাগে, তারপরে তিনি কিন্তু আপনাদের কাছ থেকে কিছু টাকা আয় করেন।
তো এই যে ডক্টরদের সাথে আমাদের একটা কমিউনিকেশন গ্যাপ আছে, আমরা বুঝতে পারি না তাদের এইসবের পিছনে কত পরিশ্রম আছে। আমরা ধরে নেই খোঁজা মেরে টাকা নিয়ে যাচ্ছে, এবং সেজন্যই তারা যখন কোনো ভুল করে বা ব্যর্থ হয়, আমি ভুল বলবো না, তারা কিন্তু চেষ্টা করে সবাই সফল হতে পারে না। তারা চেষ্টা করে 10 বার, একবার ব্যর্থ হতেই পারে। তখন আমরা খেপে যাই যে তোদেরকে আমরা এত টাকা দেই, এত কিছু করি, এত সুন্দর থাকিস, আমাদের বাঁচাতে পারলি না কেন? জীবন মৃত্যু তো আল্লাহর হাতে। ডক্টর তার সর্বোচ্চ চেষ্টা করেছেন কিনা এটা দেখবার ব্যাপার। এই জন্যই কিন্তু আমাদের সাধারণ জনগণের সাথে ডক্টরদের একটা কমিউনিকেশন গ্যাপ সৃষ্টি হয়েছে। আমরা তাদেরকে নিজেদের অংশ মনে করি না। আপনার বাবা দাদা ভাই বোন বন্ধু আত্মীয়র মধ্যেই তো কেউ না কেউ ডাক্তার। তাদের সাথে 5টা মিনিট কথা বলে দেখেন, তাদের জীবনের গল্পগুলো শোনেন, তাদের হাহাকারের গল্পগুলো শোনেন। এই যে একজন ডক্টরকে, নিউরোসার্জারিতে ডক্টরকে আঘাত করা হলো, শুনেছি তার অবস্থা গুরুতর। আপনারা খোঁজ নিয়ে দেখেন, এই লোকটা হয়তো সকালে নাস্তাও করে নাই, দুপুরের খাবারও খায় নাই। আমি নিজে বলতে পারি, যখন সার্জারিতে আমি ইন্টার্নশিপ করতাম, আমার বাসার লোকজনও জানে, এমন অনেক দিন গিয়েছে আমি দিনের প্রথম খাবার মুখে দিয়েছি বিকাল বেলায়। মানে কি আমি দুপুর পর্যন্ত ঘুমাইছিলাম? না, দুপুর পর্যন্ত আমি ওটির মধ্যে ছিলাম, বিকাল বেলায় আমি মুখের মধ্যে প্রথম খাবার দিছি। এরকম অনেক দিন গিয়েছে, সারা রাত ডিউটি করে বাসায় এসেছি, 1 ঘন্টা পর আবার হাসপাতাল থেকে ডাক দিয়েছে। কোন রকম গ্যাপই আমরা পাই নাই। এইভাবে একটা ডাক্তার, যেই ডাক্তার থেকে মেরেছেন, জিজ্ঞেস করে দেখেন, গত রাতে তিনি ঘুমান নাই, সকালবেলা নাস্তা খায় নাই, দুপুর বেলায় ভাত পায় নাই, তিনি এখনো অভুক্ত একটা ডাক্তারকে আপনারা মেরে আহত করছেন। তার গল্পটা আপনি শুনে দেখেন, একটা সার্জারি রেসিডেন্টকে সপ্তাহে প্রায় 100 ঘন্টা ডিউটি করতে হয়, 72 থেকে 100 ঘন্টা ডিউটি করতে হয়। একটা অভুক্ত লোককে, একটা নিদ্রাহীন লোককে আপনারা কিন্তু আহত করে হাসপাতালে ভর্তি করায় দিচ্ছেন। যেই লোক, কি অপরাধ কি ছিল তার? তিনি একটা রোগীকে সুস্থ করার চেষ্টা করেছিলেন। হয়তো তার কোনো ভুল হয়েছিল, তিনি ব্যর্থ হয়েছিলেন। আচ্ছা, আপনি যখন একজন সন্ত্রাসীর কাছে আহত হয়ে আসেন, সন্ত্রাসী রাস্তা আপনাকে ধরে পিটিয়ে জখম করে দিল, তারপর আপনি ডাক্তারের কাছে আসলেন, ডাক্তার তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেও আপনাকে বাঁচাতে পারলো না, তখন আপনি ডাক্তারকে ধরে পেটানো শুরু করলেন। ডাক্তারের দোষ কি? ডাক্তার খুনি, তাই না? ডাক্তার আপনাকে মেরে ফেলেছে। আর যে সন্ত্রাসী আপনাকে পিটিয়েছে, তার চুল বাঁকানোর সাহসও আপনারা করেন না, ডাক্তারের উপরই সব দোষ দিয়ে দেন। ডাক্তারদের সাথে কিন্তু ব্যাপারটা আমাদের বুঝতে হবে, তাদের জীবনের হাহাকার গুলো আমাদের জানতে হবে। আমরা কৃষকের নিয়ে অনেক কথা শুনেছি, কৃষকদেরকে মহিমান্বিত করা হয়েছে, অবশ্যই ঠিক আছে ব্যাপারটা। শিক্ষকদেরকে নিয়েও আমরা অনেক কবিতা গান নাটক দেখে থাকি, তাদের সম্মান করে থাকি। চিকিৎসকদের আমরা কেন এটা করি না? কারণ তাদের টাকা আছে। কয়জনের টাকা আছে? টাকা তো সবারই আছে। অনেক শিক্ষক আছেন যারা চিকিৎসকদের চেয়ে কয়েক গুণ টাকা ইনকাম করেন, আপনারা আশেপাশে খোঁজ নিলেই পাবেন। তো তারা ধনী, এই জন্যই কি তাদের বিরুদ্ধে আপনারা বলে যাবেন? এবং ধনী তাদের মধ্যে কত শতাংশ? 5 থেকে 10%। বাকিরা খুব সাধারণ জীবনই যাপন করেন। এবং অনেকে এই চিকিৎসা পেশা সেরে অন্য পেশায় চলে যাচ্ছেন। কারণ কি? এতই যদি ভালো হতো চিকিৎসা পেশা, 7 বছর ডাক্তারি পড়ার পরও বড় একটা অংশ এমবিবিএস পাস করার পর অন্য পেশায় চলে যাচ্ছে। কেন যাচ্ছে তারা? তার মানে কিন্তু আমাদের ডক্টরের সাথে এই কমিউনিকেশন গ্যাপটা নষ্ট করতে হবে। তাদেরকে আমাদের বুঝতে হবে। ডক্টরদেরকে নিয়েও আমি চাই কবিতা সাহিত্য, তাদের গল্পগুলো নিয়ে প্রবন্ধ উপন্যাস রচনা হোক। আমাদের সাধারণ জনগণের ডক্টরের দুঃখ বোঝা উচিত, তাদের জীবন কাহিনী শোনা উচিত, তাদের হাহাকারের গল্পগুলো জানা উচিত। এটা যতদিন পর্যন্ত জনগণ বুঝবে না, ততদিন পর্যন্ত ডক্টরের এই যে ঘটনাগুলো, নির্যাতনের ঘটনাগুলো শেষ হবে না। এবং আমি জানি ডক্টরের যে নির্যাতন, একজনের চিন্তা করেন, কারো ছেলে মারা গেছে, কারো ভাই মারা গেছে, বা কারো বোন মারা গেছে, ঠিক আছে? তার আত্মীয় স্বজনের কি এখন এমন মানসিক অবস্থা আছে সে হাতে লাঠি নিয়ে ডাক্তারকে গিয়ে পিটাবে? সে তো সেই সন্তানের স্মৃতিচারণ করবে, তাই না? অনেক দুঃখ কষ্ট অবস্থায় থাকবে। তাহলে ঘটনাটা ঘটায় কারা? ঘটায় ওই যে দূর সম্পর্কের আত্মীয়রা। হ্যাঁ, তারা নিজেদের একটা দুঃখ প্রকাশ করতে চায়, তো তাদের চোখ দিয়ে তো কান্না আসে না, তখন তারা হাতে লাঠি তুলে নিয়ে ডক্টরকে নির্যাতন করে, এবং তারা এইভাবে সিম্প্যাথি প্রকাশ করে। এটা কি সিম্প্যাথি প্রকাশের ভাষা? আমার মনে হয় না যেই লোকের ছেলে বা মেয়ে মারা গেছে তার মানসিক অবস্থা এমন আছে যে সে অন্য কাউকে ধরে পেটাতে পারবে। এই কাজগুলো রোগীর নিকট আত্মীয়রাও কিন্তু করে না, দূরের আত্মীয়রা করে। অনেক সময় দেখা যায় আশেপাশের লোকজন ইন্ধন দেয়, আশেপাশের বিভিন্ন লোকজন বিভিন্ন ধান্দায় বসে আছে, এই জিনিসটাকে ইউজ করে। আপনার সন্তান, আপনার আত্মীয়ের মৃত্যুকে তারা ইউজ করে বিভিন্ন রকম ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করে। চিন্তা করুন, আপনি কি চান আপনার আত্মীয়ের মৃত্যু এটাকে নিয়ে কেউ ব্যবসা করুক, কেউ রাজনীতি করুক? আপনারা চান না। তাই কখনোই ডাক্তারদের প্রতি মারমুখ হবেন না, ডক্টরদের কষ্টগুলো বোঝার চেষ্টা করবেন। এবার আমি ডাক্তারদেরকেও কিছু কথা বলি, আমি নিজেও একজন ডক্টর। ডক্টরদেরকে বলতে চাই, আপনাদেরও জনগণের সাথে ইম্প্যাথি থাকতে হবে, জনগণের মনের কথা বুঝতে হবে। হ্যাঁ, আপনি 2 মিনিটে কিন্তু খোঁচা দিয়ে একটা চিকিৎসা করে ফেলতে পারেন, সুন্দর মতো লিখে দিতে পারেন, বাট রোগীরা দেখলে ভাবে আপনি মনোযোগ দিয়ে কাজটা করছেন না। তারা তো এটা জানে না যে এই খোঁচা দেওয়ার দক্ষতা অর্জন করতে আপনার 30 বছর সময় লেগেছে। তারা তো 30 বছর সময় আপনার সাথে ছিল না, তারা তো আপনার ইতিহাস জানে না।
যখন দেখে আপনি ভাবে পাতার পর পাতা উল্টায় রোগ বুঝে যাচ্ছেন, আমরাও জানি, আমরা রোগ দেখলেই বুঝতে পারি, অভিজ্ঞতা থাকলে আরো অভিজ্ঞতা অর্জন হবে, আরো ভালো বুঝতে পারবো। কিন্তু সমস্যাটা হচ্ছে রোগী তো এটা বুঝছে না, রোগীর লোক যে পাশে দাঁড়িয়ে আছে সে তো ভাবতেছে আপনি মনোযোগ দিয়ে দেখছেন না, তার মনের অবস্থা তো আপনাকে বুঝতে হবে, এবং এখান থেকে তো তার প্রথম ক্ষোভ সৃষ্টি হবে। দ্বিতীয় কথা হচ্ছে যেটা, আমরা অনেক সময় সরকারি হাসপাতালে রোগীদের সাথে ভালো আচরণ করি না। সরকারি হাসপাতালে যারা সেবা নিতে আসেন তারা কারা? আমাদের দেশের যারা ধনিক শ্রেণী আছেন তারা তো চলে যান বিদেশে, এরপরের লোকজন তারা কিন্তু প্রাইভেট হসপিটালগুলোতে চিকিৎসা সেবা নিয়ে থাকেন। তারপর এদেশের একেবারে দরিদ্র লোকজন চিকিৎসা সেবা নিতে যান সরকারি হাসপাতালে। আর সেই লোকগুলোকে দেখলে আপনাদের এত গাত্রদাহ কেন হয়? তাদের সাথে এত খারাপ আচরণ কেন করতে হয়? আমি বলছি না সব ডক্টর করেন, ডক্টরদের বেশিরভাগ প্রায় সবাই কিন্তু ভালো আচরণ করেন। তবে কিছু কিছু ডক্টরের খারাপ আচরণের কারণে জনগণ পুরো ডক্টর কমিউনিটির উপর ক্ষেপে থাকে। এই ক্ষোভ তারা প্রকাশ করতে পারে না, তারা তো অসহায় লোকজন, তাদের গায়ে হাত তুললেও হয়তো তারা কিছু করতে পারে না, করে তো গুলি করে মেরে ফেলা, রাস্তায় কিছুই করতে পারে না। এই অসহায় লোকগুলোর সাথে খারাপ ব্যবহার করে লাভ কি? আপনি যদি আপনার ক্ষমতা হ্যাডম দেখাতে চান, ক্ষমতাশীল লোকের সামনে গিয়ে দেখান, তখন আমি বুঝবো আপনার ক্ষমতা কতটা হয়েছে। অসহায় লোককে নির্যাতন করে, অসহায় লোকের সাথে খারাপ ব্যবহার করে নিজেকে ক্ষমতাবান প্রমাণ করা যায় না। অসহায় লোকের সাথে যারা খারাপ ব্যবহার করে আমি ধরে নেই তাদের মধ্যে ইনফিরিয়রিটি কমপ্লেক্সে তারা ভোগে, কারণ তারা অন্য জায়গায় ঠিকমতো মর্যাদা পায় না, এবং তাই তারা তাদের চেয়ে অসহায় লোকদেরকে ঠিকমতো মর্যাদা দেয় না। আপনি যদি অসহায় লোককে ঠিকমতো মর্যাদা দেন, তাহলেই আমি ধরে নিব আপনিও আপনার স্থানে সঠিকভাবে মর্যাদা পাচ্ছেন। আমি জানি ব্যাপারটা, ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভোগার যারা ভোগেন তারাই কিন্তু মানুষের সাথে খারাপ ব্যবহার করে, অসহায় লোকের সাথে অকথ্য ভাষায় কথাবার্তা বলে। এটা কিন্তু করা যাবে না। আমাদের তাদের মনের অবস্থা বুঝতে হবে। আমরা তাদের সাথে যে খারাপ আচরণ করি, তাদের সাথে যে অবহেলা, তারা মনে করে আমরা অবহেলা করছি, আসলে কিন্তু না, এটা বুঝতে হবে জনগণকেও। আমরা কিন্তু বুঝে শুনে চিকিৎসা দিচ্ছি। আমাদের দেশের দায়িত্ব অবহেলা কিন্তু হয় না, সমস্যাটা হয় আচরণে। আমরা রোগীদের সাথে প্রায়শই একটু একটু এদিক ওদিক করে কথা বলি। আমাদের বুঝতে হবে, একটা লোক যিনি একটা অসুস্থ লোককে নিয়ে হাসপাতালে এসেছেন বা অসুস্থ অবস্থায় আছেন, তার মানসিক অবস্থা কিন্তু স্বাভাবিক না। আপনি আমি যখন স্বাভাবিক অবস্থায় আছি, ঘুরে ফিরে বেড়াচ্ছি, খাওয়া দাওয়া করছি, তারা কিন্তু সে অবস্থায় নাই। পরিবারের একটা সদস্য অসুস্থ হলে আপনার মানসিক অবস্থা কি হয় আপনি চিন্তা করে দেখেন। তাদের মানসিক অবস্থাও কিন্তু ভালো থাকে না। এরপর যদি আপনি তাদের সাথে কড়া ভাষায় কথা বলেন, তাহলে তাদের ভিতরে ক্ষোভ সৃষ্টি হয়, এবং এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটানোর কিন্তু একটা প্রয়াস তাদের মধ্যে থাকতেও পারে। রোগীর আত্মীয় স্বজন যদি কোনো কারণে মারা যায়, আমরা জানি আমাদের ডক্টররা দায়িত্ব অবহেলা করে না, কিন্তু এই খারাপ ব্যবহারের কারণে রোগীদের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়ে থাকে। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ তারা ঘটান যখন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যখন কোনো রোগী মারা যায়। আমাদের তো এটা বুঝতে হবে। এজন্য আমি চাইবো, আপনার দায়িত্ব অবহেলা করেন না, আমি খুব ভালোভাবেই জানি, জাস্ট একটু ভালো আচরণ করতে হবে। এবং তাদেরকে বুঝাতে হবে যে না, আমি বুঝে শুনে, এটা কিন্তু ডক্টরি বিদ্যার একটা পার্ট। আমি এমন বলছি না যে শুধু এটা এমনি নীতি বাক্য না, ডাক্তারির বইগুলোতে এই কথাগুলো বলা হয়েছে, আচরণের কথা বলা হয়েছে। এটা চিকিৎসা সেবার একটা অবিচ্ছেদ্য অংশ। এটা আমাদেরকে অবশ্যই পারতে হবে। এটা না পারলে আমরা ভালো ডাক্তার হিসেবে নিজেকে কিন্তু দাবি করতে পারি না। তাই আমি বলে রাখবো, ডক্টররা জাস্ট একটু ভালো আচরণ করবেন, ভালোভাবে কথা বলবেন। অসহায় লোকদের সাথে দুর্ব্যবহার করা যাবে না। শক্তের ভক্ত নরমের জম, এই জিনিসটা আমাদের দেশে প্রচলিত। বাট আমি আশা করব ডক্টররা এখান থেকে বেরিয়ে আসবেন, প্রতিটি রোগীকে সমান মর্যাদা দিবেন। আমরা জানি প্রতিটা রোগী থেকে কিন্তু আমরা কিছু না কিছু নতুন জিনিস শিখতে পারি। আমরা যেমন ডেভিডসন বা বেইলিয়ান লাভ থেকে অনেক লেখাপড়া শিখি, রোগীদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পরীক্ষা নিরীক্ষা করেও কিন্তু আমরা আমাদের অভিজ্ঞতা অর্জন করি। ডেভিডসনের বইকে যে পরিমাণ সম্মান করেন, একটা রোগীর শরীরকে বা একটা রোগীর আত্মীয়কে সে পরিমাণ সম্মানিত করা উচিত, তাই না? এবং যখন আপনি রোগীকে সম্মান করবেন মন থেকে, তার প্রতি আপনার আচরণ কখনোই খারাপ হবে না। ধীর স্থির মনে সুস্থ সুন্দরভাবে রোগীর সাথে ট্রিট করতে হবে। আমরা যদি ডক্টরের পক্ষ থেকে শুধু এই কাজটা করি, আমার মনে হয় ডক্টর নির্যাতনের ঘটনা বহুলাংশে হ্রাস পাবে। আর আমাদের সাধারণ জনগণকেও ডক্টরের দুঃখ কষ্টগুলো শুনতে হবে, হাহাকারগুলো জানতে হবে। এগুলো নিয়ে কেন গান কবিতা লেখা হয় না, কেন উপন্যাস প্রবন্ধ রচনা হয় না? হওয়া উচিত। জনগণের বোঝা উচিত ডক্টরদের কষ্ট। কেন অনেক ডক্টর এমবিবিএস পাশ করেও ডাক্তারি ছেড়ে অন্য লাইনে চলে যাচ্ছে? কেন যাচ্ছে? অবশ্যই তো কারণ আছে, এগুলো আপনাদের বোঝা উচিত। এবং এটা যদি সম্ভব হয়, আমরা ডক্টর পেশেন্ট রিলেশনশিপ অনন্য অবস্থানে পৌঁছাবে। আমরা আর কোনো নির্যাতনের ঘটনা শুনবো না। আশেপাশের কারো কথা শুনে ইন্ধনে কিন্তু আপনারা ডক্টরের উপর নির্যাতন করবেন না। ডক্টরদেরকেও সম্মান করতে হবে। তারা আপনারই ভাই, আপনারই বোন, একই দেশের মানুষ। একটা জিনিস চিন্তা করে দেখেন, পৃথিবীতে আজকে 700 কোটি বা 800 কোটি মানুষ। পৃথিবীতে কিন্তু এর আগেও কোটি কোটি মানুষ এসেছেন, সামনেও আসবেন। আপনি একজন রোগী, আরেকজন ডক্টর। চিন্তা করে দেখুন আপনাদের মধ্যে কত মিল। এই ডক্টরটা যদি আরো 100 বছর আগে জন্ম নিতেন, আপনি তার চেহারা দেখতেন না।
তার নামও জানতেন না, তাই না? এই ডক্টর যদি বাংলাদেশের জায়গায় অন্য জায়গায় জন্ম নিতেন, তার সাথে আপনার জীবনে দেখা হতো না। তো সৃষ্টিকর্তা আপনাকে এবং তাকে একই সময়ে একই জায়গায় সৃষ্টি করেছেন, একই জায়গায় জন্ম দিয়েছেন, তাই না? তারপর দেখেন এই লোক ডক্টরি না পড়ে অন্য কোথাও যেতে পারতো, তাহলে তার সাথে আপনার দেখা হতো না। ঢাকা মেডিকেলের জায়গায় অন্য একটা জায়গায় থাকতে পারতো, দেখা হতো না। তাহলে দেখেন সৃষ্টিকর্তা আপনাদের মধ্যে কতটা মিল রেখেছেন। আপনারা একই জায়গায় জন্মগ্রহণ করেছেন, একই সময়ের মানুষ, এবং আরো বিভিন্ন ফ্যাক্টর একীভূত হয়েছে জন্যই কিন্তু আপনারা আজকে একসাথে মুখোমুখি কথা বলছেন। অতএব এর পিছনে তো একটা পবিত্র উদ্দেশ্য সৃষ্টিকর্তার আছে। সেই উদ্দেশ্যকে কেন আমরা লঙ্ঘন করি? সেই উদ্দেশ্যকে কেন আমরা বাস্তবায়ন হতে দেই না? কেন আমরা খারাপ ব্যবহার করি? যে মানুষটাকে আপনি আপনার সাথে দেখছেন, নিশ্চয়ই আপনার সাথে তার দেখা হওয়ার পিছনে এক ঐশ্বরিক ইঙ্গিত আছে। এটা ভুলে যাওয়া চলবে না। যার সাথেই দেখা হবে আমরা ভালো ব্যবহার করব। আমরা মনে প্রাণে বিশ্বাস করব, যেসব মানুষের সাথে আমাদের ইন্টারাকশন হয়, দেখা হয়, তাদের সাথে আমাদের এক অদ্ভুত মিল সৃষ্টিকর্তা নিজেই সৃষ্টি করে দিয়েছেন। এজন্যই তো তাকে আমরা দেখতে পাচ্ছি, তাই না? এই ব্যাপারটা মাথায় রাখতে হবে মানুষের সাথে ব্যবহার করার আগে। তার সাথে আমার আত্মার সম্পর্ক আছে বলেই তাকে আমি দেখতে পাচ্ছি। এগুলো প্রতিটা মানুষকে মাথায় রাখতে হবে আরেকজনের সাথে ব্যবহার করার আগে। আমি আশাবাদ ব্যক্ত করব আমাদের জনসাধারণ ডাক্তারদের কষ্ট বুঝবে, এবং আমি একজন ডক্টর হিসেবে বলতে চাই বা কথা দিলাম জনগণকে, আমরা আপনাদের সাথে এখন থেকে অত্যন্ত মানবিক, আপনারা যেমন চান মানবিক মর্যাদা দিয়ে আমরা দিয়ে থাকি। কি কতিপয় দু একজন ডক্টরের কারণে কিন্তু নামটা খারাপ হয়, তারাও আর ইনশাল্লাহ এরকম ব্যবহার করবে না। ডক্টর পেশেন্ট রিলেশনশিপ বাংলাদেশে এক অনন্য পর্যায়ে পৌঁছাবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও শেষ করলাম।